নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 27শে জানুয়ারি সেই বহু প্রতীক্ষিত ডিল সাইন হয়ে গেল ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। যারা এই চ্যানেলটাকে ফলো করেন জিওপলিটিক্সের জন্য ডেলি, তারা জানবেন লাস্ট 3-4 দিন ধরে আমাদের একটা আশা ছিল এবং আমরাও এই চ্যানেলে আলোচনা করছিলাম যে খুব সম্ভবত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টরা যখন আসছেন, দুজনেই কাউন্সিল এবং কমিশন বোথ প্রেসিডেন্ট, 27শে জানুয়ারি মনে হচ্ছে সেই এফটিএ সাইন হয়ে যাবে, যেটা 2007 সাল থেকে আলোচনা শুরু হয়েছে, 19 বছর পর গিয়ে সাইন হচ্ছে। তো আমরা এবার প্রত্যেকে খুব ভালো করে দেখে নিতে হবে আমাদের যে এক্স্যাক্ট কি কি ডিল হয়েছে, কোন কোন সেক্টরে আমাদের লাভ হচ্ছে, কোন কোন সেক্টরে আমাদের লস হচ্ছে। যারা আমার স্টুডেন্ট WBCS ইউপিএসসি বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের তো এটা ভালো করে দেখতেই হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমরা তো চাইলেও অ্যাভয়েড করতে পারবে না। আর যারা আপনারা স্টুডেন্ট নন কিন্তু আমাদের চ্যানেল ফলো করেন, তারাও দেখে রাখুন, কারণ আপনার জীবনে দৈনন্দিন প্রত্যেকটা ব্যাপারে এই ডিলের মারাত্মক প্রভাব পড়তে চলেছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন কালকে সকালে সমস্ত খবরের কাগজের হেডলাইনও এটাই হবে। টাইমস অফ ইন্ডিয়া থেকে হিন্দুস্তান টাইমস, দা হিন্দু থেকে ইকোনমিক টাইমস থেকে মিন্ট, প্রত্যেকে একটাই জিনিস কভার করছে, ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড ডিল সাইন্ড। হোয়াই ইটস আ মাদার অফ অল ডিলস, কেন এটাকে সমস্ত ডিলের সেরা, সমস্ত ডিলের জননী বলা হচ্ছে। সমস্ত নিউজ পেপারে খুব স্বাভাবিক আজকে এটাই আলোচনা হওয়া উচিত, আলোচনা হচ্ছে। এবার আমরা কয়েকটা জিনিস পরপর খুব ঠান্ডা মাথায় ভালো করে তথ্যগুলো বুঝে নেব। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের যে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হলো আজকে, এইটা 2007 সাল থেকে কথাবার্তা শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন ব্যাপারে পিছিয়েই যাচ্ছিল। এখন হঠাৎ করে এত দ্রুত ব্যাপারটা পুশ পেয়ে গেল কিভাবে? না, ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের ওপর লাগিয়ে রেখেছে 50% ট্যারিফ। ভারতবর্ষের জিনিস ভারতবর্ষ যে বিপুল পরিমাণে আমেরিকাতে বিক্রি করত, সেটা বিক্রি করতে পারছে না। তো ভারতের নিজস্ব ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য ভারতের দরকার পড়ল নতুন মার্কেট খুঁজে বের করার। আর জানেন তো, ইংরেজিতে একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজন পড়লে তখন সব আবিষ্কার হয়ে যায়, এবং তাই ভারতও গা ঝাড়া দিয়ে উঠে সমস্ত অফিসার, সমস্ত ক্যাবিনেট মিনিস্টাররা এক হয়ে দিনরাত পরিশ্রম করে চেষ্টা করতে শুরু করলো সারা পৃথিবীতে কোথায় ইন্ডিয়ার জন্য নতুন মার্কেট ক্রিয়েট করা যেতে পারে। থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প, আপনি আমাদের জাগিয়ে দিলেন। এবং ইউরোপের কেন দরকার পড়ল? কারণ ইউরোপকে ডোনাল্ড ট্রাম্প ধমকি দিতে শুরু করে দিল যে ন্যাটো থেকে আমি বেরিয়ে যাব, তোমরা বুঝে নাও, ইউএন থেকে আমি বেরিয়ে যাব, তোমরা বুঝে নাও, তোমাদের ইউরোপের যে গ্রিনল্যান্ড ওটা আমার, আমি দখল করে নেব। ফ্রান্স, তুমি বেশি পটর পটর করে কথা বলছো, তোমার ওয়াইনের ওপর 200% ট্যারিফ লাগিয়ে দেব। তো ইউরোপ হঠাৎ করে ধাক্কা খেলই, বাবা, যাকে আমাদের অভিভাবক বলে জানতাম সে আর আমাদের অভিভাবক নয়। তো আমাদের এক্ষুনি নিজেদেরকে স্টেবল অ্যান্ড স্ট্রং করার জন্য পৃথিবীর এমন কোনো শক্তির সঙ্গে ডিল করতে হবে যে শক্তি ভবিষ্যতে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে। সম্ভাবনা 3টে, রাশিয়া, চীন, ভারত। যে শক্তি গণতান্ত্রিক, সম্ভাবনা হয়ে গেল একটা, ভারত। চীন এবং রাশিয়া ডেমোক্রেসি নয়, এবং ইউরোপ ডেমোক্রেটিক ওয়েতেই চলে, ইউরোপের বিচারধারা বা আদর্শ হচ্ছে ডেমোক্রেটিক। নাম্বার 3, আর একটা ব্যাপার হচ্ছে চীন সারা পৃথিবীকে কার্যত বিভিন্ন ডিলে ধোঁকা দিয়ে বেড়ায়, তো চীনের সম্পর্কে ইউরোপের ধারণাই খারাপ। আর রাশিয়ার থেকে বাঁচার জন্য ইউরোপ সারা জীবন বা লাস্ট এতগুলো বছর ন্যাটোর আন্ডারে ছিল। সেই রাশিয়ার সঙ্গে রাতারাতি ইউরোপের বন্ধুত্ব হয়ে যাবে এমনটাও সম্ভব নয়। তো আবারও অপশান পড়ে থাকে ইন্ডিয়া। এবং এরপরেও রাশিয়া আর চীনের সঙ্গে ইউরোপের যতগুলো ডিল ইত্যাদি হবে, সেখানে খুব গুরুত্বপূর্ণ মিডিলের ব্রিজের ভূমিকা পালন করবে ভারত, যাকে ইউরোপও ভরসা করে, যার সঙ্গে চীন এবং রাশিয়ারও সম্পর্ক ভালো। তো ভারতের কেন দরকার বুঝলাম, ইউরোপের কেন দরকার বুঝলাম, ইউরোপের কেন চীন রাশিয়া নয় ভারতকেই স্বাভাবিক পার্টনার হিসেবে পছন্দ বুঝলাম।
এবার 27শে জানুয়ারি 2026 সালে এই ডিল সাইন হলো এবং আমাদের প্রধানমন্ত্রীও নিজের স্পিচে এই কথাটা বলেছেন। আমি ওনার স্পিচ থেকেই একেবারে শুনে পয়েন্টগুলোকে পরপর নোট করলাম যে 27শে জানুয়ারি ইউরোপের 27টা দেশের সঙ্গে আমাদের ডিল হয়ে গেল। আপনি ভাবুন, কোনো একটা দেশের সরকার অন্য একটা দেশের সঙ্গে এফটিএ সাইন করে, তাতে একদম বড় লেভেলের অফিসাররা, মন্ত্রীরা দিনের পর দিন মিটিং করে, কত কিছু লম্ফ ঝম্প সারা মিডিয়া কভার করে। এটাকে বোধহয় মাস্টার স্ট্রোক বলে। ইন্ডিয়া যেটা করে দেখালো আজকে, একটা সই 27টা দেশের সঙ্গে ডিল। দিস ইজ মাস্টার স্ট্রোক, দিস ইজ নিউ ইন্ডিয়া, দিস ইজ কল্ড ডিপ্লোমেসি, দিস ইজ কল্ড থট প্রসেস, দিস ইজ কল্ড প্ল্যান, দিস ইজ কল্ড লিডারশিপ, দিস ইজ কল্ড ভিশন, দিস ইজ কল্ড স্ট্র্যাটেজি। সারা পৃথিবী আজকে অবাক হয়ে তাকিয়ে আছে, ভাই এটা কি করলো ইন্ডিয়া। অসম্ভবকে সম্ভব করে দিয়েছে, সত্যি কথা বলতে। এবার কেন এটা এত অসম্ভব আমরা বলছি? 2 বিলিয়ন মানুষের মধ্যে এই ডিল হলো। ইউরোপ এবং ভারতকে আমরা যদি দেখি, 2 বিলিয়ন মানুষ, পৃথিবীর জিডিপির 25%-এর মধ্যে এই ডিল হলো। মানে পৃথিবীর মোট ইকোনমির 1/4, 25%-এর সঙ্গে ডিল কমপ্লিট। ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ আর ইন্ডিয়া। এই জন্য এটা এতটা ইম্পর্টেন্ট। এবং এই ডিলে কি এলো? এই ডিলে এলো 96.6% জিনিস যেটা ভারত এবং ইউরোপের মধ্যে আমদানি রপ্তানি অর্থাৎ বাণিজ্য হয়, তাতে হয় কোনো ট্যারিফ বা ট্যাক্স থাকবে না, ভ্যানিস হয়ে যাবে, নইলে যদি থাকেও তাহলে রিডিউস হয়ে যাবে, কমে যাবে। 96.6%। স্যার 100% নয় কেন? আবারও ইন্ডিয়ার মাস্টার স্ট্রোক ওখানে। নিজের সেক্টরগুলোকে ইন্ডিয়া খুব বুদ্ধি করে বাঁচিয়ে নিয়েছে, কারণ ইন্ডিয়ার কাছে এই অ্যাডভান্টেজ ছিল, ইউরোপ চাপে পড়েছে আমেরিকার থেকে। ইউরোপকে এবার আমরা সেই ডিল দেব যেটা আমরা চাই। ইউরোপ মানতে বাধ্য এবং ইউরোপ মেনে নিয়েছে। এই জন্য এডুকেটেড মানুষদের, দক্ষ মানুষদের ক্যাবিনেটে থাকা দরকার। এই জন্য একজন এনএসএ অজিত দোভাল দরকার, এই জন্য একজন ডক্টর এস জয়শঙ্কর দরকার, এই জন্য একজন পীযূষ গোয়েল স্যার দরকার, এই জন্য এই টিমটাকে দরকার। যে কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে সরকার গঠন করুক, নো প্রবলেম, সেখানে সৎ এবং শিক্ষিত মানুষ দরকার, না হলে এই ডিল হতো না। এবার এই যে দুটো দেশ তো নয়, ইউরোপীয় ইউনিয়নকে একটা ব্লক হিসেবে আমরা ধরছি, আর ভারত একটা দেশ। এই দুটো ব্লকের বাণিজ্য আগের বছরের ফাইন্যান্সিয়াল হিসাব অনুযায়ী $135 বিলিয়ন গুডসের বাণিজ্য, জিনিসপত্র, সার্ভিসের বাণিজ্য আমি এর মধ্যে ধরিনি। এর মধ্যে ভারত বিক্রি করেছিল ইউরোপকে $75 বিলিয়ন, ইউরোপ বিক্রি করেছিল ভারতকে $60 বিলিয়ন। তো গুডসের ইম্পোর্ট এক্সপোর্টে ভারত এগিয়ে আছে, অ্যাডভান্টেজে আছে। আর এবার তো সবে শুরু হলো। এইবার এইটুকু তথ্য আপনারা বুঝে গেলেন। এবার এক একটা সেক্টর নিয়ে আমরা আসছি। ভারতবর্ষের লাভ কি কি সেক্টরে? লেদার থেকে টেক্সটাইল, গার্মেন্টস থেকে জেমস অ্যান্ড জুয়েলারি থেকে শুরু করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গুডস, প্রত্যেকটা সেক্টর ভারত জাস্ট দাপিয়ে বেড়াবে ইউরোপের মার্কেটে। নেক্সট 6 মাস থেকে 1 বছরের মধ্যে ইম্প্যাক্ট দেখতে পেয়ে যাবেন। আমি একটা উদাহরণ দিই কিরকম এই ডিলটা হয়েছে, এবং এটা তো বললাম ভারতের কি লাভ হবে, ঠিক আছে? 5টা সেক্টর ক্যাপ আমি বলে দিলাম। এবার আপনি বলবেন, স্যার ইউরোপ যে ডিলটা করলো, ইউরোপেরও তো কিছু লাভ আছে, দুই পক্ষে উইন উইন সিচুয়েশন, তবে তো ডিল হয়। তাহলে ইউরোপের তো কিসে লাভ হলো বলুন, আমাদের তো লস। নো, এইখানেই আবারও ভারতের মাস্টার স্ট্রোক। এবং ট্রাম্প দাদু, ভারত ঝুঁকেগা নেহি। ট্রাম্প ভেবেছিল যে স্যাংশন লাগিয়ে দেবো, ট্যারিফ লাগিয়ে দেবো, তো ভারত পায়ে এসে পড়বে পৃথিবীর বাকি সব দেশের মতো। ভারত অল্টারনেট অপশন খুঁজে নেয়, এবং থ্যাংক ইউ আমাদের উপর ট্যারিফ লাগানোর জন্য, অ্যান্ড আর একটা থ্যাংক ইউ ইউরোপকে চাপ দেওয়ার জন্য। দেখুন ইউরোপের কি সুবিধা হয়েছে? গাড়ি, ইউরোপ থেকে যে সমস্ত বিদেশি গাড়ি ভারতবর্ষে আসে, দামি গাড়ি,
তার ওপর ভারত এতদিন 110% ট্যারিফ লাগিয়ে রেখে দিয়েছিল, যাতে ওদের গাড়ি আমাদের দেশে ঢুকতে না পারে, আমাদের দেশের কোম্পানিগুলো যাতে কম্পিটিশনে, না হলে তো পেরে উঠবে না, যাতে করে কম্পিটিশনে পেরে ওঠে। লাস্ট 10-15 বছরে আমাদের দেশের কোম্পানিগুলোকে ওই লেভেলে নিয়ে চলে এসছে ভারত, যে এবার আমরা মার্কেট খুলতে পারি, এবার আমাদের দেশ এগিয়েই থাকবে, নো টেনশন। এবার ইন্ডিয়া বলে দিয়েছে 110% থেকে 10% হয়ে গেছে ট্যারিফ, জিরো হয়নি। ওই যে বললাম না, কিছু জিনিসের ওপর একদম ট্যারিফ থাকবে না, আর কিছু জিনিসের ওপর ট্যারিফ কমবে। গাড়ির ওপর জিরো হয়নি, 10% হয়ে গেছে। বুঝতেই পারছেন কোথায় 110, কোথায় অনলি 10। এবার এতদিন কি ছিল, $40,000 এর মধ্যে যে গাড়ির দাম, তার ওপর ভারতবর্ষ 70% ট্যারিফ লাগাতো বিদেশ থেকে কেনার সময়। আর যে গাড়ির দাম $40,000 ওপরে, লাক্সারি সেগমেন্টের বিশাল দামি গাড়ি, সেই গাড়িগুলোর ওপর 110% ট্যারিফ লাগাতো। এগুলো এখন চলে আসবে 10%-এ, যার ফলে বিদেশি কোম্পানি রেনল্ট, ভোক্সওয়াগেন, বিএমডাব্লিউ, মার্সিডিজ সমস্ত কোম্পানির বিভৎস লাভ হবে। ওদের গাড়ির দাম ভারতবর্ষে প্রচুর কমে যাবে। বুঝতেই তো পারছেন, একটা গাড়ির দাম যদি, এসব দামি গাড়ির দাম যদি 80 লাখ টাকা হতো, ওর মধ্যে ট্যারিফই তো ছিল 110%, মানে গাড়িটার দাম হয়তো 38 লাখ আর ট্যাক্স হচ্ছে 42 লাখ। তো এবার ট্যাক্স হয়ে যাবে 10%, মানে 38 লাখের গাড়ি ট্যাক্স হয়ে যাবে 3.8 লাখ, তার মানে টোটাল 80 লাখের গাড়ি হয়ে যাবে 42 লাখে। এতটা সস্তা হয়ে যাবে, যার ফলে প্রচুর মানুষ কিনবে। 80 লাখ মানে কেবল উচ্চবিত্ত কিনতে পারতো, 42 লাখ হয়ে গেল মানে যারা উচ্চ মধ্যবিত্ত, এবার তারাও কিনে নেবে। মধ্যবিত্ত পারবে না এখনো, বাট উচ্চ মধ্যবিত্তদের নাগালের মধ্যে চলে এলো। আপনি বলবেন স্যার ভারতের মাস্টার স্ট্রোক কোথায় হলো? ওয়েট, ভারতবর্ষ একটা ক্যাপিং লাগিয়ে দিয়েছে যে হ্যাঁ শুনুন, গাড়ি তো আপনারা বেচবেন, আপনারা আমাদের এখানে বছরে 2.5 লাখ গাড়িই বেচতে পারবেন, এর বেশি নয়। তাতে কি হলো স্যার? 2.5 লাখ বেচে দেবে স্যার। ভারতবর্ষে প্রত্যেক বছর নতুন কত গাড়ি ভারতীয়রা কেনে জানেন? 4.4 মিলিয়ন, মানে 44 লাখ। তার মধ্যে 2.5 লাখ ক পার্সেন্ট হয়? 6%, তাই তো? তাতে কি গেল এলো আমাদের? 44 লাখ আমাদের এখন প্রত্যেক বছর নতুন গাড়ি ভারতের মার্কেটে কেনে ভারতীয়রা, এর বেশি ওরা মার্কেট আমাদের খেতে পারবে না। এবং মনে করা হচ্ছে নেক্সট 2-3 বছরের মধ্যে ভারতীয় গাড়ি মার্কেট পার ইয়ার হয়ে যাবে 6 মিলিয়ন, মানে ভারতীয়রা 60 লাখ নতুন গাড়ি, 60 লাখ লোক প্রত্যেক বছর কিনবে। 2.5 লাখ কি যায় আসে? এবং আবার দেখুন মাস্টার স্ট্রোক কাকে বলে। ইভিতে আমরা কোনো ডিল করিনি, যে ভাই ইভিতে আমরাই প্রচুর এগিয়ে গেছি, আমাদের কোনো ডিল ফিল চাই না, আমরা বেচবো, আমরা কিনবো না ইভিতে। তো ইভি নিয়ে কিন্তু এরকম কোনো ডিল করা হয়নি যে ওরা আমাদের 2.5 লাখ খানা বেচবে বা ইত্যাদি। তো আমরা জানি কোন সেগমেন্ট বন্ধ রাখতে হয়, কোন সেগমেন্ট খুলতে হয়। এবার আপনি বলবেন স্যার 2.5 লাখও যদি বেচে, এ তো বিএমডাব্লিউ, মার্সিডিজ ভারতের লোকেরা কিনবে, তো এতে ভারতের কি লাভ হলো? ভারতবর্ষে যেই এই গাড়ির দামগুলো কমলো, কি তৈরি হলো ভারতবর্ষে? নতুন কাস্টমার গ্রুপ, নতুন একটা শ্রেণী, যারা অ্যাসপায়ারিং শ্রেণী, যে এই গাড়ি আমি কিনবো। অনেকটা তো কমে এলো দাম। এর ফলে কি হবে? এর ফলে সমস্ত কোম্পানির মাথায় ঢুকবে, আরে প্রচুর গাড়ির কাস্টমার তৈরি হয়েছে ভারতবর্ষে, তাহলে তো এখানে কিছু একটা করতে হয়। সঙ্গে সঙ্গে এই বিদেশি কোম্পানিগুলোই ভারত সরকারকে বলবে আমরা আপনাদের দেশেই ম্যানুফ্যাকচারিং করতে চাই। তাহলে কি 2.5 লাখের ক্যাপ আমাদের ওপর থেকে তুলে নেবেন? তো তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলবে ওয়েল, পুরো যদি আমাদের দেশে হয় তখন ঠিক আছে, নো ইস্যু। আর কি হবে? প্রচুর দেশীয় কোম্পানি তারাও এই সেগমেন্টে প্রচুর ইনভেস্টমেন্ট শুরু করবে, যে ভাই আমাদের দেশের লোক যদি বিএমডাব্লিউ কিনছে 42 লাখে, তাহলে ওই লেভেলের গাড়ি এবার আমরাও বানাবো, কাস্টমার বেস তৈরি হয়ে যাচ্ছে, বিক্রি হবে। বিদেশি কোম্পানি এদেশে প্ল্যান্ট তৈরি করুক কিংবা দেশের কোম্পানি নতুন প্ল্যান্ট স্থাপন করুক, কি হবে? হায়ারিং হবে। আরে লোক লাগবে তো, ইঞ্জিনিয়ার নেওয়া হবে, HR নেওয়া হবে, ম্যানেজার নেওয়া হবে। আপনি বলবেন স্যার এর জন্য তো সব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পড়তে হবে। যারা এতদূর পড়তে পারেনি, গাড়ির শোরুমে সেলস লাগবে না, সেলসের ছেলে মেয়ে, স্যার ওর জন্যও তো মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস তো হতে হবে, যারা তাও পড়েনি।
গাড়ির কারখানাগুলোর ক্যান্টিন হবে না, ক্যান্টিনে রান্নার লোক থেকে শুরু করে সার্ভের লোক নেওয়া হবে না। বললে হ্যাঁ স্যার, কিন্তু ওটাও তো স্যার চাকরি পেতে হবে, ক্লাস 8-10 অবধি পড়তে হবে। কোম্পানিগুলো কারখানাগুলোতে অফিস অ্যাসিস্ট্যান্ট লাগবে না গ্রুপ ডি? বললো হ্যাঁ স্যার, কিন্তু ওর জন্যও তো হয়তো 4 অবধি তো পড়তেই হবে। যে বড় বড় কারখানাগুলো হবে, কারখানার পাশে দোকান হবে না, কারখানার 1000 জন যদি এমপ্লয়ি থাকে, তারা বাইরে যাবে, টিফিন করবে, এটা ওটা সেটা দোকানপাট হবে কি হবে না? একটা কারখানা তৈরি হলে ডিরেক্টলি ইনডিরেক্টলি এইভাবে পুরো দেশ পাল্টে যায়। যারা এখানে চাকরি করবে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে গ্রুপ ডির লোকটা পর্যন্ত, বা বাইরের যে দোকান লাগিয়ে 2 পয়সা ইনকাম করবে, সে যখন একটু টাকার মুখ দেখবে, সে কিনবে না নতুন ফোন, 2 বছর পর নতুন বাইক, 5 বছর পর একটা ফ্ল্যাট, আরও ইকোনমি বাড়ছে। এবার প্রমোটারেরও লাভ হচ্ছে, বাইকওয়ালারও লাভ হচ্ছে, ফোনওয়ালারও লাভ হচ্ছে। সে 2 মাসে বাড়ির সবাইকে নিয়ে একবার খেতে যাবে না রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট ওনারেরও লাভ হচ্ছে। আর এই প্রত্যেকটা স্টেপে সে ট্যাক্স দেবে সরকারকে, কারণ জিএসটি আছে, যেটাই কিনুক না কেন এই ট্যাক্স দিয়ে দেবে, দেশের ইকোনমি, রাজকোষ বাড়বে, সরকার ওটা দিয়ে নতুন ট্রেন বানাবে, নতুন রোড বানাবে, তো আমাদের দেশের কানেক্টিভিটি আরো বাড়বে, বিজনেস আরো বাড়বে। এটা একটা সাইকেল। যখন সরকার ওই টাকা দিয়ে হসপিটাল বানাবে, আমাদের দেশের বড় বড় সায়েন্টিস্ট ইঞ্জিনিয়াররা দেখবে যে ভাই আমার দেশেও তো আজকে একদম ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল আছে, এডুকেশন সিস্টেম আছে, রাস্তা আছে, ট্রেন আছে, কেন যাব আমেরিকা ইউরোপে, থেকে যাই দেশে। ব্রেন ড্রেন কমবে। তো এটা একটা লং টার্ম প্রজেক্ট, এটাকে রাতারাতি আপনি ইম্প্যাক্ট দেখতে পাবেন না, বাট আজকে যেটা হলো তার ইম্প্যাক্ট নেক্সট 10 বছরে দেখবেন ভারতবর্ষ পাল্টে গেছে। ভারতবর্ষ ইউরোপের সঙ্গে মোবিলিটির ডিলও করে নিয়েছে। আমাদের দেশের স্টুডেন্টরা যারা অক্সফোর্ডে, কেমব্রিজে, ইউরোপের আলাদা আলাদা কলেজে, ইউনিভার্সিটিতে পড়তে যাবে, ইজি ভিসা পাওয়া যাবে। যেসব প্রফেশনালরা চাকরি করতে যাবেন, ইজি ভিসা পাওয়া যাবে, আর মোবিলিটি নিয়ে অত সমস্যা হবে না। যেসব ওয়ার্কাররা কাজ করতে যাবেন, কারণ ইউরোপে এখন ম্যান পাওয়ার দরকার, ইউরোপ চাইবে নিজেকে নতুন করে গড়ে তুলতে, তাদের জন্য ইজি ভিসা পাওয়া যাবে। বুঝতে পারছেন এই ডিলটার সুবিধা কি? ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে ভারতবর্ষের থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ইউরোপীয় ইউনিয়নের 3টে ডিমান্ড ছিল মেনলি, ভারত মেনে নিয়েছে। এক, ওরা বলেছিল যে তোমাদের দেশে না ট্রেডমার্ক রক্ষা করা খুব গন্ডগোল হয়ে যায়, অ্যাডিডাসের একটা জুতো, আডিবাস, আবিডাস, এইসব নাম দিয়ে তোমরা ফেক কপি বের করে দাও, এটাকে রক্ষা করতে হবে। আমাদের প্রচুর কোম্পানি তোমাদের এখানে আসবে, বাট ওদের যেন নকল জিনিস তৈরি না হয়ে যায়। ইন্ডিয়া বলেছে ইয়েস, আমরা ল অ্যান্ড অর্ডার স্ট্রং করব। এটা হলে তো ওভারঅল দেশের জন্য আলটিমেটলি ভালোই, আপনাদের কোনো চিন্তা নেই, আমরা এটা দেখে নেব। ওদের আর একটা দাবি ছিল যে তোমাদের দেশের না অনেক জিনিসপত্রের কোয়ালিটি বেটার করতে হবে, কারণ ইউরোপের মার্কেটে এবার ওই জিনিসগুলো আসবে। ইন্ডিয়া বলেছে একদম, আমরা কোয়ালিটি দেখে নেবো, কোয়ালিটি আপনাদের স্ট্যান্ডার্ডেই হবে, আপনারা দেখে নেবেন। তাতে তো ভালোই, ওভারঅল ইন্ডিয়ার কোয়ালিটি বেটার হবে। আর ওদের একটা বক্তব্য ছিল যে তোমাদের দেশের কাস্টম সিম্পলিফিকেশন করতে হবে, আমদানি রপ্তানিতে যেন ওই কাস্টমের প্রসেসে 2-4 দিন কেটে না যায়, ফাস্ট করতে হবে। ইন্ডিয়া বলেছে ওকে, করে দেবো আমরা, তাতে তো আমাদেরই প্রসেস ফাস্ট হবে, আমরা আরো এফিসিয়েন্ট নেশন হব। তো এই 3টে দাবি অবশ্যই ইন্ডিয়া মেনে নিয়েছে। এবং এই যে যার ছবি দেখলেন, উর্সুলা ভন ডিয়ার লিয়েন, সেই মানুষ, তিনি নিজে এটা টুইট করেছেন, এক্সে পোস্ট করেছেন, ইউরোপ অ্যান্ড ইন্ডিয়া আর মেকিং হিস্ট্রি টুডে। এটা যে কত বড় ইতিহাস হয়তো আজকে আপনারা অনেকে বুঝতে পারবেন না, এর ফল প্রত্যেকটা দিন ইন্ডিয়া পাবে আগামীকাল থেকে। উই হ্যাভ কনক্লুডেড দ্য মাদার অফ অল ডিলস। পৃথিবীতে যত ডিল হতে পারে সমস্তর মাদার, সেই ডিল আমরা করে ফেলেছি, যেখানে 2 বিলিয়ন মানুষের মধ্যে ডিল হয়েছে, এবং বোথ সাইড একটার থেকে বেনিফিট হবে। আর এটা তো সবে শুরু। এবার লাস্ট 2টো লাইন জোর দিন। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এই টুইট করছেন, উনি কোনো নর্মাল সাধারণ আমাদের মতো অর্ডিনারি মানুষ নন, ওনার প্রত্যেকটা শব্দকে ব্যাখ্যা করতে হবে, অ্যানালাইজ করতে হবে। দিস ইজ অনলি দ্য বিগিনিং। তারপরের লাইনটা দেখুন, নতুন দিয়ে দিয়েছে যা দেওয়ার। উই উইল গ্রো আওয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ টু বি ইভেন স্ট্রঙ্গার। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত নিজেদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্ট্রং করবে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে কি বলুন তো?
এইবার আসুন বুঝুন, ইউরোপের নিড কি? স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে সোজা কথায় অনেক কিছু, কিন্তু সোজা কথায় মেন পয়েন্ট ডিফেন্স। ইউরোপের নিড হচ্ছে তড়িঘড়ি রাশিয়ার অ্যাটাক থেকে বাঁচার জন্য, এবং এখন তো আমেরিকাও ওদের অ্যাটাক করতে পারে পাগলা ট্রাম্প যদি থাকে। আমেরিকার এবং রাশিয়ার ধমক থেকে বাঁচার জন্য নিজেদের স্ট্রং নেশন বানানোর। কি করে বানাবে? ইউরোপের চাই ডিফেন্স ইকুইপমেন্ট, রাডার, মিসাইল, বন্দুক, সমস্ত কিছু ইন্ডিয়া দিতে পারে। ইন্ডিয়াতে ইকোসিস্টেম তৈরি হয়েছে, ইন্ডিয়ার লোক বল আছে, কিন্তু ইন্ডিয়ার দুটো জিনিস এখনো অনেকটা কম, আরো 10-15 বছর লেগে যেত। ইন্ডিয়ার নিড কি? আমাদের ওই লেভেলের টেকনোলজি নেই যেটা ফ্রান্সের কাছে আছে, যেটা ইউরোপের অন্য দেশের কাছে আছে, আর আমাদের অতটা টাকা নেই যেটা ইউরোপের কাছে আছে। ভারত থেকেই লুটে নিয়ে গেছে, বাট আছে তো তো হাত মিলিয়ে নিয়েছে দুজনে। ইউরোপ বলছে ভাই টেকনোলজি আর টাকা নিয়ে চিন্তা করো না, যা লাগবে বলবে ফেলে দেবো, তোমরা লোক দাও, সায়েন্টিস্ট দাও, জায়গা দাও, মেশিনারি দাও, তৈরি করো, আমাদেরকে জিনিস দাও। খেয়াল করে দেখুন, লাস্ট 5-10 দিন ধরে আমি বলে গেছিলাম এই চ্যানেলে, ইউরোপের অস্ত্র দরকার, আর সেই অস্ত্র ভারত প্রোভাইড করবে। আজকে ম্যাডাম উর্সুলা এক্সে পোস্ট করেছে, আমি জানতাম না, উনি আমাকে ফোনে বলেননি। কত বড় মানুষ, আমার সঙ্গে তো দূর দূরও কোনোদিন যোগাযোগ হবে না, কোনোদিন হয়তো সামনে থেকেও দেখতে পারবো না। জিও পলিটিক্সের সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে, আপনি মিসিং ডটগুলোকে কানেক্ট করতে শিখে যাবেন। এবার আপনি বলবেন স্যার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলেছে, একদম ডিফেন্স এক্স্যাক্টলি তো উনি তো মুখ দিয়ে শব্দটা উচ্চারণ করেনি বা লিখে তো দেয়নি। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়েন্ট প্রেস মিটিং থেকে দেখে নিন, উনি আলাদা করে বললে আপনি তবু বলতে পারতেন হ্যাঁ এটা মোদিজি নিজের মতো বানিয়ে বলছে। জয়েন্ট প্রেস মিট, যেখানে পাশে দাঁড়িয়ে আছে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের আর কমিশনের দুজন প্রেসিডেন্ট, সেখানে প্রধানমন্ত্রী কি বললেন দেখে নেবেন। হিন্দিতে বক্তব্য আছে, ওদের কানে ইয়ে লাগানো ছিল, ওরা ইংলিশে শুনছিল, ইউটিউব করলেই পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী নিজেই পরিষ্কার বলে দিলেন এবার থেকে ডিফেন্সে দেখে নেবেন কো প্রোডাকশন হবে, অর্থাৎ টাকা আর টেকনোলজি দেবে ইউরোপ, ইন্ডিয়ার সায়েন্টিস্টরা বানাতে শুরু করবে। ইন্ডিয়া এক লাফে 15-20 বছর এগিয়ে গেল। ইন্ডিয়া কি চায়? ভাই টেকনোলজিটা দাও, 5টা বছর আমাদের শিখিয়ে দাও, বাকি আমরা জানি কি করতে হয়। এবার এখান থেকে কোন দিক থেকে কি করে দেবো উই নো দ্যাট, আপাতত আমাদের দাও, হেল্প করো। ওখানে দাঁড়িয়ে জয়েন্ট প্রেস মিটে নরেন্দ্র মোদী কি বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কাউন্টার টেরোরিজমে একসঙ্গে কাজ করব আমরা। ইউরোপ ইন্ডিয়া ইন্টেলিজেন্স শেয়ারিং হয়েছে বলেই আমার বিশ্বাস, যদিও এই শব্দটা কেউ উল্লেখ করেনি, কিন্তু আমার ধারণা RNDW এবং ইউরোপের গুপ্তচর বিভাগের ইন্টেলিজেন্স শেয়ারিং ডিলও হয়তো হয়ে গেছে। কাউন্টার টেরোরিজমে ইন্ডিয়া একসঙ্গে কাজ করবে, মেরিটাইমে কাজ করবে, সাইবার সিকিউরিটিতে কাজ করবে। আমেরিকা ইন্ডিয়াতে সাইবার অ্যাটাক করাতে পারে, চীনও করাতে পারে, কেউ আমাদের বন্ধু নয়। তো ইউরোপ আমাদের থেকে টেকনোলজিক্যালি অনেক এগিয়ে। আমরা ইউরোপকে বলেছি যে আমাদের সাইবার সিকিউরিটি শিখিয়ে দিন, আমরা জানি কিন্তু আমাদের অনেক শিখতে হবে এখনো। আমরা তো বাংলাদেশ নই যে আমরা সব জানি, আমরা বিশাল হনু, আমরা বাস্তবের মাটিতে পা দিয়ে চলি, আমরা জানি, শিখছি। ইউরোপ আমাদের থেকে অনেক এগিয়ে। যদি প্রবলেমকে আপনি স্বীকার না করেন তাহলে প্রবলেমকে সলভ কি করে করতে পারবেন, তাই না? তো প্রবলেমকে আগে স্বীকার করতে হবে, তারপর প্রবলেমকে সলভ করতে পারবো আমরা। ইয়েস, ভারতবর্ষের অতীত একদিন গৌরবান্বিত ছিল, বাট মাঝখানে প্রবলেম এসছে, এটা মানতে হবে। আমি যদি এখন বলে দিই যে ভারতবর্ষে সতীদাহ প্রথা কোনোদিন ছিল না, তাহলে রামমোহন কি করেছিল? ইয়েস, প্রাচীন ভারতে ছিল না এসব বাজে নিয়ম। প্রাচীন ভারতে মেয়েরা বিশাল পড়াশোনা করত, বৈদিক যুগে নাম টাম সব ছিল, আমরা নাম পড়েছি ইতিহাসে। ইয়েস, ইতিহাস কিছু ক্ষেত্রে বিকৃত করা হয়েছে স্বাধীনতার পর, সত্য, কিন্তু আমাদের এটা মানতে হবে যে মধ্যযুগে বিভিন্ন কারণে ভারতবর্ষের সমাজের মধ্যে কিছু বাজে আচার কানুন ঢুকে যায়, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, ওটাকে অস্বীকার করে লাভ নেই। একজন রামমোহন, একজন বিদ্যাসাগর, এরকম অনেক একজন মানুষ, একজন স্বামীজি, এরকম অনেক সমাজ সংস্কারক
এসে এগুলোকে আস্তে আস্তে বেটার করতে শুরু করেছেন, অনেক কিছুকে বেটার করে দিয়েছেন, আরও অনেক কিছু আমাদের বেটার করার আছে। আমরা যে কাস্ট সিস্টেমের বিরুদ্ধে লড়ছি, আমরা যদি বলি না না ভারতবর্ষে কাস্ট সিস্টেম ছিল না, সব মিথ্যে। সত্যি প্রাচীনকালে ছিল না, সেটা প্রফেশন অনুযায়ী ছিল, মাঝখানে ওটা বংশানুক্রমিকভাবে হয়ে গিয়ে ভুল হয়েছে। ভুলটাকে স্বীকার করলে আমরা ভুলটাকে সংশোধন করে নিতে পারবো, রাইট? তো ঠিক সেরকম আমরা ইউরোপের থেকে অনেক কিছু শেখার আছে, রিজিড হয়ে বসে থাকলে হবে না, সেটা শিখে নিতে হবে। এবার নরেন্দ্র মোদী নিজে জয়েন্ট প্রেস মিট থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে গ্লোবাল অর্ডার এই মুহূর্তে আনসার্টেন। কেন বললেন? পাশে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টদের দাঁড় করিয়ে কাকে উদ্দেশ্য করে বললেন বুঝতে পারছেন? গ্লোবাল অর্ডার আনসার্টেন, ট্রাম্প দাদুকে উদ্দেশ্য করেই বললেন। এই সময় ভারত ইউরোপীয় ইউনিয়নের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চেষ্টা করবে রুল বেসড সিস্টেম ফিরিয়ে আনতে, মানে যাতে করে পুরো ইন্টারন্যাশনাল সিস্টেম আইন অনুযায়ী চলে। কাকে ঠুকলেন? ডোনাল্ড ট্রাম্পকে ডিরেক্ট বার্তা যে তুমি রুল মানছো না, নিজের ইচ্ছা মতো সব কিছু করছো। রুল বেসড সিস্টেম পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। কারা ফিরিয়ে আনবে? ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। নরেন্দ্র মোদী ওখানে দাঁড়িয়েই ওই বক্তৃতাতেই বললেন যে এই যে পুরো পৃথিবীর স্টেবিলিটি, এই স্টেবিলিটি আনার কাজ করবে এবার ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন। ক্লিয়ার মেসেজ, এবার পৃথিবীকে আমরাই লিড করব, ইউরোপকে পাশে দাঁড় করিয়ে রেখে মেসেজ। নরেন্দ্র মোদী ওখান থেকে ক্লিয়ার বললেন, প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো বলছি মিলিয়ে নেবেন, বলেছেন কি বলেননি, যে ইন্টারন্যাশনাল নর্মস কা সম্মান হোনা চাইয়ে, হিন্দিতে আন্তর্জাতিক নর্মসের নিয়মের সম্মান হতে হবে। কে অসম্মান করছে? ডোনাল্ড ট্রাম্প। ক্লিয়ার মেসেজ, একটা রাষ্ট্রপ্রধান এইভাবে আমেরিকার প্রেসিডেন্টকে মেসেজ দিতে পারে, অসম্ভব ব্যাপার। যে ভারত এতদিন চুপ করেছিল, হয়তো ভাবছিল যে আমেরিকা যা করে যাবে ভারত কিচ্ছু বলবে না, চুপচাপ মেনে নেবে, এইভাবে ডিরেক্ট হিট করবে কেউ ভাবতে পারেনি। ভারত ওয়েট করছিল, ভাই ইকোনমিটা আগে সামলে নিতে দাও, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিল করে, ওদিকে তো চীন রাশিয়ার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে রেখেছি, তারপর তোমায় দেখছি। তো ভারতের সেই টাইম চলে এসছে। এবং নরেন্দ্র মোদী ওইখান থেকে পরিষ্কার আর একটা অ্যাঙ্গেল বলে দিলেন, প্রত্যেকটা ওয়ার্ড ভেবেচিন্তে বলেন। এই জয়েন্ট প্রেস মিট যেগুলো হয়, বড় আমাদের যে অফিসাররা আছেন তারা লিখে দেন কি কি পয়েন্ট বলতে হবে, পিএম এর সঙ্গে আলোচনা করেন, পিএম মতামত দেন, অফিসাররা মতামত দেন, তারপর প্রত্যেকটা ওয়ার্ড চয়েস হয়। এবং পরিষ্কার উনি বলে দিলেন যে এই পার্টনারশিপ কাজ করবে গ্লোবাল গুডের জন্য। আমেরিকা এতদিন কি বুঝিয়ে রেখেছিল সারা পৃথিবীতে? আমরা ডেমোক্রেসির কথা ভাবি, আমরা নারীদের কথা ভাবি, আমরা সারা পৃথিবীতে ভালোর কথা ভাবি। ভারতের ক্লিয়ার মেসেজ, যারা ভালোর কথা ভাবে তাদের মুখোশ খুলে গেছে যে তারা ভালোর কথা ভাবে না, লোকে ভাবতো ওরা ভাবে। তো এবার যে নতুন গ্লোবাল অর্ডার তৈরি হবে সেখানে ভারত গ্লোবাল গুডের জন্য কাজ করবে। এবং উনি পরিষ্কার বলেছেন যে আমরা ক্লিন এনার্জির জন্য কাজ করব। সারা পৃথিবীর যারা সুবুদ্ধিওয়ালা মানুষ আছে, যাতে তারা সবাই ভারতকে সাপোর্ট করে, ভারতের ভিশনকে। ক্লিন এনার্জি, ডোনাল্ড ট্রাম্প কি বলছে? তেল উত্তোলন করো, তেল পোড়াও, গ্রিনল্যান্ড দখল করে নাও, বরফ গলুক, আমার কিছু যায় আসে না। 2, পিএম মোদী পরিষ্কার বললেন যে ক্লিন এনার্জির পাশাপাশি আমরা সাস্টেনেবল এগ্রিকালচারের ওপর কাজ করব। সাস্টেনেবল এগ্রিকালচার পয়েন্ট রিলেট করুন, যারা ডেলি দেখেন তারা বুঝতে পারবেন, বাকিরা বুঝবেন না। জিআই মডিফাইড শস্য চালাতে দেব না জোর জবরদস্তি পুরো পৃথিবীতে, বুঝতে পারছেন? আর 3, উনি আরেকটা বললেন, আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর কাজ করব। সারা পৃথিবীতে যাতে নারীর ক্ষমতায়ন হয়, তারা তাদের এখনো সারা পৃথিবীর অনেক জায়গায় যে বিভিন্ন সামাজিক রিলিজিয়াস রুলসের মাধ্যমে পুরুষের থেকে নিচে নামিয়ে রাখা হয়েছে, শিক্ষায়, বিজনেসে, চাকরিতে সামনের সারিতে আসতে দেওয়া হচ্ছে না। এবার নতুন পৃথিবীর সভ্যতার যে পথে চলবে, সেখানে ভারতবর্ষ এটা নিশ্চিত করবে যাতে সারা পৃথিবীতে উইমেন এম্পাওয়ারমেন্ট হয়। ভারতবর্ষের যা যা মেসেজ দেওয়া ছিল সারা পৃথিবীকে এই একটা প্রেস মিট থেকে মেসেজ দেওয়া কমপ্লিট। আশা করি যারা জিওপলিটিক্স নিয়ে মোটামুটি
খেয়াল রাখেন তারা পুরো বুঝে গেলেন যে কি করে দিয়েছে আজকে ইন্ডিয়া। এবং যেটা বলে আমি শুরু করেছিলাম যে আপনি কেন দেখবেন, কারণ আপনার জীবনে পুরো ইম্প্যাক্ট পড়বে এই ডিলের আগামীকাল থেকে। ভারতবর্ষের স্টক মার্কেট, ইকোনমি কিভাবে চেঞ্জ হচ্ছে, মিন্টের একটা জাস্ট আমি প্যারাগ্রাফ নিয়ে এসছি, এখানে এরা যেটা বলছে, এক্সপার্টরা যেটা বলছে যে দেখুন ইন্ডিয়া ইউরোপীয় ইউনিয়ন ডিল, এই ডিলটা অবশ্যই মার্কেটে লং টার্ম পজিটিভ এফেক্ট দেবে ইন্ডিয়ান স্টক মার্কেটে। মানে যখনই বিজনেস বাড়বে, কোম্পানিগুলোর স্টক বাড়বে, মেটাল আস্তে আস্তে কমবে। যুদ্ধ মানে মেটাল বাড়বে, শান্তি মানে বিজনেস মানে কোম্পানির স্টক বাড়বে। এবার রাতারাতি কি সোনা রূপো সবকিছুর দাম পড়ে যাবে? কি বলছে? লং টার্ম পজিটিভ ইম্প্যাক্ট, রাতারাতি কিছু হবে না। ঠিক আছে, এইবার এরা বলেই দিয়েছে অ্যান্ড মে নট গিভ অ্যান ইমিডিয়েট ফিলিপ টু সেন্টিমেন্ট, ইমিডিয়েট সেন্টিমেন্ট বদলাবে না, ধীরে ধীরে। ওকে, এবং এখানে সেই আবারও ওভারঅল পজিটিভ ফর দ্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেট, দ্য বেনিফিটস উইল অ্যাক্রু গ্র্যাজুয়ালি। ঠিক আছে, তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সব কিছু চেঞ্জ হবে। আপনারা আপনাদের মতো করে অনেক প্যারামিটারের ওপর ডিপেন্ড করে, কখন মেটাল বাড়বে, কখন অন্য কোনো কোম্পানি, অন্য কোনো সেক্টর বাড়বে। বুঝতে শুরু করুন, ভাবতে শুরু করুন। কোথায় কখন ইনভেস্ট করবেন সেটা যেমন ইম্পর্টেন্ট, একই রকম ইম্পর্টেন্ট এটা ক্যালকুলেট করে নেওয়া কখন সেখান থেকে সেই ইনভেস্টমেন্ট তুলে নেবেন, যাতে সেই সেগমেন্ট পড়তে শুরু করার আগে আপনি তুলে নিতে পারেন। তাই তো তো এগুলো নিজেরা এবার ভাববেন, বুঝবেন। আমি মিসিং ডটগুলো আপনাদের ভাবার জন্য ছেড়ে দেবো। যারা আমাদের স্টক মার্কেটের কোর্সে ভর্তি হয়ে গেছেন, এবার তাদেরকে কিছু কথা, যারা ভর্তি হননি তাদের এরপর বলবো। যারা আর শুনতে চান না তারা এখানে ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আমার দায়িত্ব স্টক মার্কেট নিয়ে আমি বলবো আমার অডিয়েন্সদের, কারণ সরকারি চাকরির পরীক্ষার টিচার হিসেবে আমার দায়িত্ব আমার স্টুডেন্টদের A to Z অথেন্টিক ইনফরমেশন দেব, যাতে রিটেন পরীক্ষা এবং ইন্টারভিউতে ওরা পুরো ক্র্যাক করে দিতে পারে। আর যারা স্টুডেন্ট নয় এই চ্যানেলের দর্শক, তাদের জন্য আমার দায়িত্ব তাদের যাতে আর্থিক সমৃদ্ধি শ্রীবৃদ্ধি হয় তার জন্য আমি চেষ্টা করে যাব। তো এটা তো আমি বলবোই, আমার বড়ার দায়িত্ব। কয়েকজনের পছন্দ না হতে পারে, তো প্লিজ আপনারা আবার পরের দিন চ্যানেলের ভিডিও দেখবেন, এই অবধি দেখবেন, তারপরে হয়তো দরকার নেই। কিন্তু এর ইম্প্যাক্টে আপনার জীবনে তো ইকোনমিক কন্ডিশন বেটার হতে পারে, সেইটা না করলে আপনার জিওপলিটিক্স এত বুঝে লাভ কি আলটিমেটলি। তো দেখুন, আগে বলে দিই যারা ভর্তি হয়ে গেছেন, আপনারা অনেকে পুরো ভিডিও খুঁজে না পেয়ে বলেছেন স্যার বাংলা ভিডিও কোথায়? শুভদীপ বিশ্বাসের ওপর ভরসা আছে তো, স্কিল বাংলার ওপর ভরসা আছে তো, তাহলে এত টেনশন কিসের? দেখুন, আপনারা কোর্সে ভর্তি হবার পর এই যে 26 লাইভ ক্লাস, এখানে ক্লিক করবেন। কোর্সে ক্লিক করে দিলেই আপনি এই লাইভ ক্লাসে যাবেন, এই ভিডিও কোর্সটায় আগে যাবেন না। লাইভ ক্লাসে ক্লিক করলে এই স্টক মার্কেটে ক্লিক করবেন। আপনারা অনেকে করছেন, করে আপনারা শুভেন্দু স্যারের পরপর ক্লাসগুলো দেখতে পাচ্ছেন। এগুলো সব বাংলায়, এগুলো সব বাংলায় ক্লাস 25টা। ঠিক আছে, ওভারঅল আলোচনা এখানে করা আছে ইনভেস্টমেন্ট এবং মাইন্ড সেটিং নিয়ে, ইনভেস্টমেন্ট জনিত। এবার আপনারা লাস্ট অবধি গেছেন, গিয়ে দেখেছেন শুভেন্দু স্যারের 25টা ক্লাস তো শেষ, কই শুভদীপ স্যারের ক্লাস তো আসেনি। ভরসা রাখুন, আমি যখন বলেছি আজ অবধি এত বছর ধরে পড়াচ্ছি, কোনোদিন কোথাও কথার খেলাপ হয়নি। এই ভিউ ওয়ালটায় ক্লিক করুন। এটা অনেকে জানতেন না, বুঝতে পারেননি, নো টেনশন, বলে দিচ্ছি, এবার দেখে নিন। ভিউ ওয়ালটায় যেই ক্লিক করবেন, এবার দেখুন শুভেন্দু স্যারের 25তম ক্লাস পর ওরিয়েন্টেশন ক্লাস আমার চলে এসছে। এটা আমি, নাম শুভেন্দু সামন্ত লেখা আছে বলে অনেকে ঘাবড়ে গেছেন। এইটাকে খুলে সবার আগে দেখে নিন, যারা স্টক মার্কেট কোর্সে এনরোল করে নিয়েছেন সবার আগে এই ওরিয়েন্টেশন ক্লাস দেখবেন। ওই ভিউ ওয়ালটায় আপনাকে ক্লিক করতে হবে, বুঝেছেন? লাইভে গিয়ে এটা দেখলেই সব বুঝে যাবেন। আরো প্রচুর কিছু আপনাদের কোর্সে দেওয়া হবে, আমি এখানে ইউটিউবে কমিট করতে চাই না। যারা কোর্সে আছেন তারা এই ক্লাসটা দেখলেই বুঝে যাবেন। ওকে, আমরা একটা জিনিস বললে 5টা জিনিস দিই, এই জন্য এই রেপুটেশন এত বছর ধরে আমাদের ইনস্টিটিউটের মেনটেন হচ্ছে। এবার যারা নিজের আর্থিক শ্রীবৃদ্ধি করাতে চান তাদের জন্য একটা ঘোষণা আমি আনন্দের সঙ্গে করে দিচ্ছি। কথা ছিল
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 25 তারিখ সন্ধে থেকে 26 তারিখ রাত বা 27 তারিখ সকাল অবধি আমাদের স্টক মার্কেট কোর্সে অফার থাকবে। আমাদের স্টক মার্কেট কোর্সে 6 মাসের ভ্যালিডিটি থাকে, 5,000 টাকা ফিজ। সারা পশ্চিমবঙ্গে যেখানে ইচ্ছা দেখে নিন, 9,000, 7, 8, 9,000 থেকে শুরু করে 2 লাখ টাকা অবধি ফিজ হয়। কোথাও তো একদিনে 2,000 টাকা ফিজও হয়। 3,500 টাকায় কেউ কোথাও কোনোদিন স্টক মার্কেটের কোর্স দেয়নি, দায়িত্ব নিয়ে বলছি। এবার অফার তো শেষ হয়ে গেছিল। যখনই আমি এফটি এর কথা শুনেছি, আমি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছি, এটা আমার রিকোয়েস্ট, স্কিল বাংলার সবার হয়ে রিকোয়েস্ট, যে প্লিজ ভারতবর্ষের এই ঐতিহাসিক দিনে যে অফার আমাদের চলছিল, যে 5,000 টাকার কোর্সটার ফিজ হয়ে যাবে 3,350 টাকা, 1,650 টাকা ডিসকাউন্ট, আবার একই সঙ্গে 5,000 টাকায় 6 মাসের ভ্যালিডিটি ছিল, ভ্যালিডিটিটা বেড়ে 12 মাস হয়ে যেতে হবে। তো থ্যাঙ্কফুল ম্যানেজমেন্টের কাছে, আপনাদের সবার তরফ থেকে ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ জানাই, যে ম্যানেজমেন্ট আমার কথা রেখে অফারটাকে কন্টিনিউ রেখে দিয়েছে। তো আপনারা এখনও চাইলে ভর্তি হয়ে নিতে পারবেন 5,000 টাকার জায়গায় 3,350 টাকায়, এবং 3,350 টাকাতেই 6 মাসের বদলে 12 মাসের ভ্যালিডিটির কোর্সে। পরে কবে আর পারবেন জানি না, ডোন্ট মিস দ্য অপরচুনিটি, এনরোল করুন, শিখে নিন। 1 বছর পর আপনিই আমাকে ধন্যবাদ জানাবেন যে জীবন পাল্টে গেছে, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তার জন্য স্টেপ বাই স্টেপ আবার আমি প্রসেস বলে দিচ্ছি যারা জানেন না। প্রথমে আমি দ্রুত বলছি, আপনারা পজ করে করে ভিডিওটাকে নিজের ফোনে করতে করতে এগোবেন, ঠিক আছে? আমি দ্রুত বলতে বলতে যাচ্ছি। নিজের ফোনে গুগল প্লে স্টোরে ক্লিক করুন, ইন্টারনেট ওপেন করে সার্চ বক্সে ক্লিক করুন, সার্চে গিয়ে লিখুন আড্ডা 24/7, ADDA247, এই আড্ডা 24/7 অ্যাপে ক্লিক করুন। ইনস্টল অপশানটায় ক্লিক করুন, সেকেন্ডে ইনস্টল হতে শুরু করবে, 30 সেকেন্ড ওয়েট করুন। ইনস্টলিং দেখাবে, ইনস্টল হয়ে যাওয়ার পর আবার 30 সেকেন্ড ওয়েট করুন। দেখুন ইনস্টল হয়ে গেছে। এবার কন্টিনিউ বা ওপেন অপশানে ক্লিক করুন, আবার 10 সেকেন্ড ওয়েট করুন। এইখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করুন, দিয়ে সঙ্গে সঙ্গে দেখবেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার কাছে ওটিপি আসবে। আপনার কাছে ওটিপি এলে আপনি এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিন। এইখানটা আবার ইম্পর্টেন্ট, একটু ধীরে সুস্থে বুঝুন, আর প্রত্যেকটা ব্যাপার পজ করে করে ভিডিওটা দেখে একটা একটা করে স্টেপ করতে করতে আমার সঙ্গে এখনই এগোন, কারণ কতক্ষণ অফার থাকবে জানি না, রিকোয়েস্ট করে এক্সটেন্ড করে রাখা হয়েছে অফারটা। আর যদি আপনার মনে হয় আপনি 2 লাখ টাকা দিয়ে কোনো জায়গা থেকে কোর্স করে নিতে পারবেন, সেই আর্থিক ক্ষমতা আপনার আছে, তাহলে তো ঠিক আছে। যারা অতটা দিয়ে পারবে না তাদের জন্য আমরা আছি, ঠিক আছে? এইখানে একটু সাবধানে, এটা হয়ে গেলে না আপনার কাছে আসবে সিলেক্ট ইওর এক্সাম। আপনি এখানে চোখ কান বুঝে স্টেট এক্সামে ক্লিক করবেন, অন্য কোথাও নয়। কারণ আবারও বলে দিই, আড্ডা 24/7 সারা ভারতবর্ষব্যাপী ইনস্টিটিউট। আপনি তো কোনো পরীক্ষা দেবেন না, এখানে তো জেনারেলি আমাদের সরকারি চাকরির ছেলে মেয়েদের জন্য অ্যাপ, ওই জন্য অ্যাপটা এরমভাবে তৈরি। আপনি স্টেট এক্সামে ক্লিক করলে অ্যাপ বুঝে যাবে আপনি বাঙালি। তারপর একটা কাজ করতে হবে, বলে দেবো, না হলে অ্যাপ বুঝতে পারবে না আপনাকে কোন ল্যাঙ্গুয়েজে কোন কোর্সটা দিতে হবে, ঠিক আছে? স্টেট এক্সামে ক্লিক করার পর 3 নম্বরে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল। আপনাকে তো বোঝাতে হবে আপনি বাঙালি, তো আপনি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন, ঠিক আছে? যেই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ চুজ ইংলিশটাই করে নেবেন, সুবিধা হবে। দেন এটাকে অ্যালাউ করে দেবেন নোটিফিকেশন। দেন ওই অফার টফার চলছে তো আপনার সামনে কিছু একটা ব্যানার চলে আসবে, কিছুতে একটা ক্লিক করতেই হবে আপনাকে। এসএসসি, রেলের ব্যাচ, WBCS ব্যাচ, ক্লিক করে দেবেন, এরকম কিছু একটা ওপেন হয়ে যাবে। চিন্তা নেই, ব্যাক অপশানটায় ক্লিক করে ব্যাক করে চলে আসবেন। এই হয়ে গেল, অ্যাপের ভেতরে আপনি ঢুকে গেছেন। এবার ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এখানে এই ভিউ অলটায় ক্লিক করবেন, একদম স্টেপ বাই স্টেপ। আমি রানিং ভিডিও বলছি, পজ করবেন, পজ করবেন, আপনার ফোনে করবেন। এইটা যেই করবেন, স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবেন, কারণ স্টক মার্কেটটা ফাইন্যান্সিয়াল লিটারেসি, আপনার একটা স্কিল বাড়বে। এখানে ক্লিক করলে আমাদের স্কিল ডেভেলপমেন্টের কোর্সগুলো চলে আসবে। অ্যাপ আপনাকে বলে দিচ্ছে কোনটা হাই ডিম্যান্ড কোর্স, কারণ প্রচুর মানুষ, স্কিল বাংলার দর্শকরা, তাদের ফ্যামিলি মেম্বাররা, বন্ধু বান্ধবরা লাস্ট 2 দিনে এই স্টক মার্কেট কোর্সে এনরোল করেছেন। এইখানে ক্লিক করবেন, এই কোর্সটায় 4,999 টাকা ফিস দেখাচ্ছে। ক্লিক করলেই আপনার কাছে মোর অফার্স বলে এই অপশানটা আসবে। আগে এটায় ক্লিক করবেন, বাই নাও করবেন না। মোর অফার্সে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলবে, আপনি ইউজ কয়েনটায় ক্লিক করে দেবেন,
ঠিক আছে, ক্লিক করলে কি হবে বলুন তো, দেখুন 4,999 টাকা দাম ছিল, 50 টাকা সঙ্গে সঙ্গে কমে গেল 4,949। দেখুন এইটা ব্লু হয়ে গেছে। আর একটা কি করবেন, এইখানে এই যে এন্টার কুপন কোড এই বক্সটা ছিল, এই বক্সটায় আপনি বসিয়ে দেবেন Y219, Y219। এটা স্পেশাল ডিসকাউন্ট কোড আপনাদের জন্য। অ্যাপে গেলে আপনি দেখতে পাবেন IND30 অন্য কিছু, Y219 অ্যাপে দেখতে পাবেন না। স্কিল বাংলার দর্শকদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কোড Y219 বসিয়ে এই অ্যাপ্লাই বাটনটায় অ্যাপ্লাই করে দিলেই আপনার কোর্স ফি চলে আসবে 3,349 টাকা। ঠিক আছে, এই জায়গাটা বুঝে বুঝে করবেন, তবেই এই ফিসটা আসবে, না হলে বেশি লেগে যাবে। যেই হয়ে গেল আপনার কয়েন অ্যাপ্লাই হয়ে গেছে, কুপন ডিসকাউন্ট কুপন অ্যাপ্লাই হয়ে গেছে, ব্যাস এইবার আপনি বাই নাও অপশানে ক্লিক করবেন। বাই নাও অপশানে যেই আপনি ক্লিক করে দেবেন, এরপর আপনার অপশান চলে আসবে ইউপিআইতেই পে করবেন, বা যে অন্য কিছুতে করতে চান ডেবিট কার্ডে করে দেবেন। যেই পে অপশানে ক্লিক করবেন আপনার ফোনে ওটিপি আসবে, আপনি ওটিপি দিয়ে দেবেন বা ইউপিআই থেকে ওকে করে দেবেন, আপনার ফোন থেকে টাকা কেটে যাবে, আপনি কোর্সে ভর্তি হয়ে যাবেন। আর যেই ভর্তি হয়ে যাবেন তারপরের কাজ কি, ওই যে প্রথমে দেখিয়েছি, আগে লাইভ ক্লাসটায় ক্লিক করবেন। ঠিক আছে, ভিডিও কোর্সে ক্লিক করলেও আপনার কাছে এরকম আসবে, এগুলো পরে। আগে লাইভ ক্লাসটায় ক্লিক করে বাংলায় বুঝে নেবেন পুরো ব্যাপারটায়। লাইভ ক্লাসটায় যেই ক্লিক করবেন, এই শুভেন্দু স্যারের ক্লাসগুলো আছে ভিউ অলে, ওই যে বলে দিয়েছি, নিচে গিয়ে আমার ওরিয়েন্টেশন সেশনটা আগে দেখে নেবেন। ওকে, দেখে নিয়ে শুভেন্দু স্যারের 25টা ক্লাস আগে মন দিয়ে দেখবেন, ধীরে সুস্থে সময় নিয়ে। পড়াশোনা করার ইচ্ছে থাকতে হবে, বয়স বেড়ে গেছে, পড়তে ভালো লাগে না, সবই বুঝেছি। তাহলে আপনার এসবে ভর্তি হয়ে টাকা নষ্ট করে কি আছে? যদি পড়ার মন থাকে, ছাত্র হিসেবে শেখার ইচ্ছে থাকে, তাহলেই ভর্তি হবেন, না হলে দরকার নেই, সোজা কথা। এই 25টা দেখে নিয়ে তারপর আপনি চলে যাবেন একদম আলী আজহার স্যারের ক্লাসে, যেখানে পর পর পুরো স্টক মার্কেট, একদম আন্ডারস্ট্যান্ডিং অফ স্টক মার্কেট থেকে, যেখানে একদম রেগুলার ইনভেস্টিং থেকে, প্যাসিভ ইনভেস্টিং থেকে, রেশিও অ্যানালিসিস থেকে, প্রমোটার হোল্ডিং থেকে, টোটাল জিনিসপত্র ফাইন্যান্সিয়াল নলেজ ইন ডিটেল বোঝানো আছে, আপনি দেখে নিতে পারবেন। আর কমিটমেন্টের থেকে আমরা কিছু বেশি কিছুই দিই, সেটা ইউটিউবে আমি বলবো না, সেটা যারা কোর্স নিয়েছে তারা জানে, ওরিয়েন্টেশন ক্লাসে বলা আছে, তারা সেখানে আপনারা শুনে নিতে পারবেন। যেরম করে বলে দিলাম, একটা বাচ্চা ছেলেও ভর্তি হয়ে যেতে পারবে, সময় নষ্ট করবেন না। কতক্ষণ অফার আছে জানি না, যে যখন এই ভিডিওটা দেখছেন প্লিজ ভর্তি হয়ে নিন। জীবনে এরকম অনেক 3,350 টাকা অনেক ক্ষেত্রে নষ্ট করেছেন, এটা আপনার কেরিয়ারে নিজের ওপর নিজের বেস্ট ইনভেস্টমেন্ট হবে, না হলে এতটা জোর দিয়ে আমি বলতাম না। আর তা সত্ত্বেও যদি কারোর কোনো প্রশ্ন মনে থেকে যায় ভর্তি হওয়ার আগে, তাহলে এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার, এই ফোন নাম্বারে আপনি কল করে গাইডেন্সও নিয়ে নিতে পারেন। ওকে, চলুন, অল দ্য বেস্ট। যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম, ভিডিও পজ করে করে ওইভাবে স্টেপ বাই স্টেপ ভর্তি হয়ে ওরিয়েন্টেশন ক্লাসটা এখনই দেখে নিন। আর আরও একবার আমরা সবাই মিলে আশা করি আজকের ভিডিওতে কমেন্টে জয় হিন্দ লিখব। আমাদের যে সমস্ত অফিসাররা এই মাদার অফ অল ডিলসের নেগোসিয়েশনে যুক্ত ছিলেন, রাত দিন এক করে পরিশ্রম করে ভারতকে এই জয় এনে দিলেন, ইকোনমিক জয়, তাদের সকলকে স্কিল বাংলার তরফ থেকে, তাদের নাম ছবি আমরা জানি না, সামনে আসে না, তারা ব্যাকএন্ডে কাজ করেন, আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম।